সেই স্লাইড গুলো দেখেছিলাম গ্রুপ 1, 2 আর 3 তাদের ইলেকট্রোলাইট কে বলা হচ্ছিল বেসিক ইলেকট্রোলাইট। আর বেসিক ইলেকট্রোলাইটের ডেফিনেশনটা এই 70 গ্রাম পার লিটার জিঙ্ক আয়ন আর 120 গ্রাম পার লিটার সালফিউরিক অ্যাসিড। বেসিক ইলেকট্রোলাইট কিভাবে বানাতে হবে সেটা ক্যালকুলেশন গতদিনে দেখানো হয়েছে। in ওই 1, 2 আর 3 ডিফারেন্স হচ্ছে ভেরিয়েবল প্যারামিটার হচ্ছে কারেন্ট ডেনসিটি। তাহলে আমি 1, 2 আর 3 যে রেজাল্ট পাবো সে রেজাল্ট থেকে আমি ইফেক্ট অফ কারেন্ট ডেনসিটি রেজাল্ট পাবো। 4, 5, 6 এ তাদের ইলেকট্রোলাইট বেসিক ইলেকট্রোলাইটের সাথে পরে আছে গ্রুপ 4 এ আছে 25 ppm অ্যান্টিমনি, গ্রুপ 5 এ আছে 25 ppm কপার, আর গ্রুপ 6 এ আছে 10 ppm জিলেটিন। এর ভিতরে এই দুইটা হচ্ছে ইম্পিউরিটি আর এটা হচ্ছে অ্যাডিশন। কোন ডিজায়ার্ড প্রপার্টি পাওয়ার জন্য আমরা যখন ইচ্ছাকৃতভাবে কিছু অ্যাড করি তখন সেটাকে আমরা অ্যাডিশন করি 10 ppm জেলাটিন। আর এই দুটি ইম্পিউরিটি হিসেবে ওখানে আছে। আর তিনটা গ্রুপেরই কারেন্ট ডেনসিটি 40 তে রাখা হয়েছে। কারণ এই তিনটা গ্রুপের রেজাল্ট থেকে আমরা কারেন্ট ডেনসিটির কোনো ইফেক্ট পাবো না। আমরা ইফেক্টটা পাবো কি ইফেক্ট অফ অ্যান্টিমনি, এটি গ্রুপটা পাবো ইফেক্ট অফ কপার আর এটা পাবো ইফেক্ট অফ জিলাটিন। এবং প্র্যাকটিক্যালি আজকে যদি করোনা আমরা যেটা আশা করেছিলাম আমরা ক্লাসে যদি ফেরত আসতে পারি, আজকে আমরা এক্সপেরিমেন্ট করতাম ল্যাবে। সেক্ষেত্রে আমরা 1.5 ঘন্টা দিতাম না। এটা ইলেকট্রোলাইট এই বেসিক ইলেকট্রোলাইট এই ইলেকট্রোলাইট গুলো বানিয়ে এই সমস্ত এক্সপেরিমেন্ট করা ডিফিকাল্ট হয়ে যেত। সো এই টাইমটা হচ্ছে 1 আওয়ার। আজকে আমরা ধরছি মনে মনে করছি যে আমরা ল্যাবে এক্সপেরিমেন্ট করছি। সো এই টাইমটা সবার জন্য 1 আওয়ার। তোমাদের আমি ক্যালকুলেশন দেখিয়েছি যে এই ইলেকট্রোলাইট প্রতিটা গ্রুপের কিভাবে কিভাবে বানাতে হবে আমি দেখানো হয়েছে লাস্ট ক্লাসে। এরপরে এই স্লাইডটা এক্সপ্লেইন করা হচ্ছে ডিটেইলস। আমি কোনো ভুল বললে আমাকে শুধরে দিও কেউ, যে না স্যার এটা বাকি আছে, এটা করা হয়নি। ভুল বলতে পারি, আমার মনে নাও থাকতে পারে, শুধরে দিও। ইলেকট্রোলাইট এ কিভাবে কি থাকবে সব ক্যালকুলেশন গত ক্লাসে দেখানো হয়েছে। অবজেক্টিভে বলা হয়েছে কি হচ্ছে টু স্টাডি দ্য ইফেক্ট অফ কারেন্ট ডেনসিটি, যেটা বললাম গ্রুপ 1, 2 আর 3 থেকে আসবে। কারণ কারেন্ট ডেনসিটি 1, 2 আর 3 হচ্ছে 20, 40 আর 100, তিনটা কারেন্ট ডেনসিটি একটু আগে স্লাইডে আমরা দেখলাম। অন দ্য মরফোলজি মানে গঠনতন্ত্র অফ জিঙ্ক ডিপোজিট, ক্যাথোডে যে জিঙ্ক ডিপোজিট হলো সেটা দেখতে কেমন, তার গঠনটা দেখতে কেমন, ইউনিফর্মলি সব জায়গায় হয়েছে নাকি কোনো জায়গায় মনে হচ্ছে একটু বেশি হয়েছে, কোনো জায়গায় মনে হচ্ছে একটু কম হয়েছে, এটা দেখতে। আমরা ক্যাথোড হচ্ছে যে এরকম একটা প্লেট নিব, রেক্টেঙ্গুলার শেপ একটা প্লেট নিব, একটা প্লেট এর এখানে একটা হোল করা থাকবে। এই হোল দিয়ে আমরা একটা হোল্ডারের মাধ্যমে এটাকে উপরে ধরে রাখবো এবং এই জিনিসটা আমার কি হবে একটা বিকারের ভিতরে থাকবে। বিকারের ভিতরে সো এরকম ক্যাথোড থাকবে একটা, আর এই পাশে অ্যানোড থাকবে। অ্যালুমিনিয়ামের অ্যানোড বলা হয়েছিল, ওটা আমি 2 ডাইমেনশনাল ফিগারে আঁকছি অ্যানোড। আর এই পাশে আরেকটা অ্যানোড থাকবে, ওটাও 2 ডাইমেনশনাল বোঝাচ্ছি অ্যানোড। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে একটা ব্যাটারি ডিসি পাওয়ার সোর্স দিব। ডিসি পাওয়ার সোর্সের নেগেটিভ এন্ডটা কি হবে এই ক্যাথোডের সঙ্গে কানেক্ট থাকবে, সেটা ক্যাথোড হয়ে গেল। আর পজিটিভ এন্ডটা অ্যানোডের সঙ্গে কানেক্ট থাকবে এরকম। আর এই অ্যানোডটা কি হবে, এই অ্যানোডটা এই অ্যানোডের সঙ্গে কানেক্ট করে দিলে এইটা অ্যানোড হয়ে গেল,
এটা অ্যানোড হয়ে গেল, আর এইটা হচ্ছে ক্যাথোড। এরকম কানেকশন যদি আমরা ইন্ডিভিজুয়ালি করি। আর তোমাদের পরের স্লাইডে দেখানো হয়েছে যেহেতু গ্রুপ 4, 5, 6 এই 3 গ্রুপেরই কারেন্ট ডেন্সিটি একই, 3 গ্রুপেরই একটা ডিসি পাওয়ার সোর্স দিয়ে কাজ করা যাবে। মানে মনে রাখবা যে নেগেটিভ এন্ড যেটা ছোটটা সেটা ক্যাথোডের সঙ্গে কানেকশন থাকবে, এবং আমরা ইলেকট্রোলাইট দিব কোন পর্যন্ত, ইলেকট্রোলাইট এই পর্যন্ত দিব, একটা লেন্থ পর্যন্ত দিব। সো এই ক্যাথোড, সো ক্যাথোডের কতটুকু ইমার্স থাকলো ততটুকুতে কাজ হবে। সো এই লেন্থটা ধরে নিলাম এল, ক্যাথোডের এল লেন্থ ইমার্স অবস্থায় থাকলো। ক্যাথোডের উইডথ হচ্ছে ডব্লিউ, এটা ড্রয়িং করে নাও কারণ এই লেন্থ উইডথের ক্যালকুলেশন আছে যেটা আজকে দেখাবো। আর থিকনেসটা হচ্ছে টি, স্মল টি। ক্যাথোডের পুরোটাই ডুবানো হয়নি সলিউশনে, একটা এল লেন্থ পর্যন্ত ডুবানো আছে। এক নম্বর অবজেক্টিভ হচ্ছে টু স্টাডি দ্য ইফেক্ট অফ কারেন্ট ডেন্সিটি, কারণ কারেন্ট ডেন্সিটি ভেরিয়েশন পাওয়া আছে অন দ্য মরফোলজি অফ জিঞ্জিপোরিট এন্ড কারেন্ট ইফিসিয়েন্সি, এবং কারেন্ট ইফিসিয়েন্সি 3 গ্রুপের কেমন হচ্ছে সেটা আমরা বের করে নেব। 2 নম্বর কি বলা হচ্ছে, টু স্টাডি দ্য ইফেক্ট অফ ইমপিউরিটিস অন দ্য ডিপোজিট মরফোলজি এন্ড কারেন্ট ইফিসিয়েন্সি। এটা হচ্ছে 4 আর 5, গ্রুপ 4 আর 5, 4 আর 5। সেখানে বলা হয়েছে 4 এ নেওয়া হচ্ছে কপার আর 5 এ নেওয়া হচ্ছে কি 4 এ অ্যান্টিমনি 5 এ কপার। আচ্ছা 4 এ অ্যান্টিমনি Sb আর 5 এ কপার। দিস টু আর ইমপিউরিটিস। সো ওই আমরা এই 4 আর 5 থেকে ইমপিউরিটিস ইফেক্ট দেখতে পাবো কার উপরে, ওই মরফোলজি গঠনতন্ত্রের উপরে এবং কারেন্ট এফিসিয়েন্সির উপরে। আর 6 হচ্ছে টু স্টাডি দ্য ইফেক্ট অফ অ্যাডিটিভ। অ্যাডিটিভ হচ্ছে জিলাটিন অর স্টার্চ, এটা ইন্টেনশনালি দেওয়া আছে, ইমপিউরিটিটা ইন্টেনশনালি দেওয়া হয়নি, ওটা ম্যান্ডেটরি আইটেম হিসেবে চলে এসেছিল। এখানে অ্যাডিটিভ হিসেবে আমরা সার্টেন প্রপার্টি পাওয়ার জন্য দিয়েছি, এখানে কি দিয়েছি, জিলাটিন দিয়েছি। সো 4 আর 5 এর সঙ্গে যদি আমি 6 গ্রুপের 6 এর চিন্তা করি তাহলে কম্পেয়ার করি, তাহলে আমরা কি হবে, আমাদের এই ইফেক্ট অ্যাডিটিভের ইফেক্টটা পেয়ে যাবে। তা এইগুলো রিএজেন্ট আমার লাগবে, ঠিক আছে, এই স্লাইডটাও এক্সপ্লেন করা হয়েছে। তারপরে কিভাবে কাজ করতে হবে সেটা এখানে বলা হচ্ছে। 4, 5 আর 6 সেখানে তোমরা এইভাবে 4টা গ্রুপে, আমাদের ল্যাবে রেকটিফায়ার কম থাকে ফলে সবাইকে রেকটিফায়ার দেওয়া সম্ভব হয় না, তাহলে 4, 5 আর 6 কে যেহেতু এই 3টা গ্রুপেরই কারেন্ট ডেন্সিটি হচ্ছে 40 একই কারেন্ট ডেন্সিটি, আমরা একটা রেকটিফায়ার থেকে গ্রুপ 4, 5 আর 6 কে আমরা কানেক্ট করতে পারি। এটা হচ্ছে গ্রুপ 4 এর বিকার, গ্রুপ 5 এর বিকার, গ্রুপ 6 এর বিকার। কেমন, এটা সিম্পল দেখানো হচ্ছে। আসলে কি হবে, রেকটিফায়ারের এটা হচ্ছে ক্যাথোড, ছোটটা হচ্ছে ক্যাথোড, সো এটা হচ্ছে ক্যাথোড, সো দিস ওয়ান ক্যাথোড, দিস ওয়ান ক্যাথোড, দিস ওয়ান ক্যাথোড। আর আমরা কি করতাম, দুই পাশে দুটো অ্যানোড দিতাম, সো এইদিকে আরেকটা অ্যানোড দিতাম, এদিকে আরেকটা অ্যানোড দিতাম। ল্যাবে যদি আজকে আমরা কাজ করতাম আরেকটা অ্যানোড দিতাম, আরেকটা অ্যানোড দিতাম। এটা অ্যানোডটা কিভাবে কি করতাম, এই অ্যানোডের সঙ্গে আরেকটা তার দিয়ে এর সঙ্গে কানেক্ট করলে এটা অ্যানোড, যাতে দুই দিকে ইকুয়ালি ডিপোজিটটা জমা হয়। এই অ্যানোড। আর গ্রুপ 1, 2, 3 এদের যেহেতু কারেন্ট ডেন্সিটি একই, এখন এখানে পার্টিকুলার একটা কারেন্ট ফ্লো করলে, একটা ভোল্টেজ একটা কারেন্ট ফ্লো করলে, তাহলে এই 3টা ক্যাথোডের ভিতর দিয়ে 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার কারেন্ট ফ্লো করবে 3টার ভিতর দিয়ে। সিরিজ আছে, আমরা জানি এখান থেকে যে কারেন্ট ফ্লো করবে, এখান থেকে যে কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টই কি হবে, সিরিজে এখান থেকে এর ভিতর দিয়ে এসে আবার এখানে আই হলো, সো আবার এর ভিতর দিয়ে এসে আবার এখানে আই হলো, সো আবার এর ভিতর দিয়ে সেখানে আই হয়ে কিন্তু চলে যাবে। এই আই ইকুয়াল টু 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার।
1, 2 আর 3 কে এইভাবে কানেক্ট করা একটু ডিফিকাল্ট, অসম্ভব না, সম্ভব, একটু ডিফিকাল্ট। সেই জন্য 1, 2 আর 3 কে আমরা কি করব, আমরা ওই যে আগে যেমন দেখালাম এরকম ইন্ডিভিজুয়াল বিকার রাখবো। 1, 2 আর 3 এরকম 1 এটা গ্রুপ 1 ঠিক অনুরূপ ভাবে গ্রুপ 2 কেউ আরেকটা এরকম বিকার দিব, আর গ্রুপ 3 কেও আরেকটা এরকম বিকার, যেহেতু তাদের কারেন্ট ডেন্সিটি ভিন্ন ভিন্ন। গ্রুপ 1 এর জন্য এখান থেকে কারেন্ট ফ্লোটা কম করতে হবে, এটা যে কারেন্ট ফ্লো করতে হবে গ্রুপ 2 এর জন্য তার ডবল কারেন্ট ফ্লো করতে হবে, কারণ গ্রুপ 1 এর কারেন্ট ডেন্সিটি 20, গ্রুপ 2 এর জন্য ডবল কারেন্ট দিতে হবে এখান থেকে, কারণ তার কারেন্ট ডেন্সিটি 40। গ্রুপ 3 এর জন্য 5 গুণ কারেন্ট দিতে হবে, কারণ কারেন্ট ডেন্সিটি 100। 3 রকম কারেন্ট একটা দিয়ে ফ্লো করা ডিফিকাল্ট, অন্যভাবে করা সম্ভব। বলতে পারো কিভাবে করা সম্ভব? প্যারালাল কানেকশন দেওয়া লাগবে আর কি, গ্রুপ 1, 2 আর 3 কে প্যারালাল কানেকশন রাখা লাগবে। আর ওই সারফেস এরিয়াটা চেঞ্জ করব। রাইট, কে বললে? তার রোল 20 কিশোর। ভেরি গুড। ওই প্যারালাল কানেকশন দিয়ে হতে পারে, ওটার থেকে আমরা আরো সহজ পদ্ধতিতে আসতে পারি, সারফেস এরিয়া চেঞ্জ করে। একই কারেন্ট এখান থেকে ফ্লো করলো, এখন গ্রুপ 1 এ যদি এটা এল হয়, এল না মানে এই এরিয়াটা আমরা মেজার করবো, টোটাল এরিয়াটা মেজার করবো, টোটাল এরিয়াটা মেজার করে টোটাল এরিয়াটা যা পাবো গ্রুপ 2 এর জন্য কি করব, তার ইমাজ এরিয়াটা গ্রুপ 1 এর ইমাজ এরিয়ার অর্ধেক, তাহলে কি একই কারেন্ট ফ্লো করছে অর্ধেক এরিয়ার উপর দিয়ে, তাহলে কারেন্ট ডেন্সিটি কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে। সো গ্রুপ 1 এ যদি 20 হয়ে যায়, আর ওই একই কারেন্ট যদি গ্রুপ 2 ইমার্স এরিয়া অর্ধেক হয়ে যায়, তাহলে তার কারেন্ট ডেন্সিটি হয়ে যাবে 40। গ্রুপ 3 এর জন্য ওই একই কারেন্ট যদি তার সারফেস টোটাল সারফেস এরিয়া 1/5 হয়ে যায়, তার কারেন্ট ডেন্সিটি হয়ে যাবে 100। সো সারফেস ইমার্স সারফেস এরিয়া কম বেশি করে, এবং সেটা করা যায়। আমি এই হোল্ডার দিয়ে উপরে নিচে নামাতে পারি। সো এল কমানো বাড়ানো মানে কি, সারফেস এরিয়া কমানো বাড়ানো। সো এইভাবে করতে হবে। এত ডিপ যেতে কঠিন এটা আমরা যেতাম না, আমরা করতাম কি এই 3 গ্রুপে 3টা ডিসি পাওয়ার সোর্স দিতাম, আর ওই 4, 5, 6 কে একটা দিতাম। এইভাবে আমরা আমাদের 4টা ডিসি পাওয়ার সোর্স আছে, এইভাবে আমরা কাজ করতাম। এটাও শেখানো হয়েছে। তারপরে ওই যে এবারে তুমি যে রেজাল্টটা পেলে সেই রেজাল্টটাকে ডিসকাস করতে বলেছে, ওই অবজেক্টিভটাকে তোমার ডিসকাস করতে বলেছে। এখন তোমাকে যেটা করতে হবে, ওই যে আমি যেটা দেখালাম, কি দেখালাম, যে বিকারের ভিতরে যে আমি এটা দিব, যে ক্যাথোডটা দেব, তার আমি কি পরিমাণ কারেন্ট দেবো, তার জন্য আমার ইমার্স সারফেস এরিয়া মেজার করা লাগবে। ধরে নেই এর ইমার্স লেন্থ হচ্ছে এল, এটা তো উইথ ডাব্লিউ, আর থিকনেস হচ্ছে স্মল টি, এটা হচ্ছে ইমার্স। তাহলে আমার কারেন্ট আমাকে ক্যালকুলেশন করতে হবে। এটা মনে হয় গতদিন দেখানো হয়নি, দেখানো হয়েছে। আমি কারেন্ট এই যে কত কারেন্ট দিব, কত ভোল্টেজ দেবো, এটাকে দেখানো হয়েছে। সে গ্রুপ এটা ক্যাথোড, এখানে হোল্ডার আছে, হোল্ডার দিয়ে এখান থেকে কানেকশন আছে, দুই পাশে দুটো অ্যানোড আছে। এইভাবে আমি ডুবাবো, ডুবানোর পরে আমি ইলেকট্রোলাইট এই লেভেল পর্যন্ত দিয়েছি। এখানে কত কারেন্ট, আই কত হবে, ওখানে নব আছে, নব ঘোরালে কারেন্ট কম বেশি করা যায়, ভোল্টেজ কম বেশি করা যায়। তো সেই ক্যালকুলেশনটা আমি যতদূর মনে পড়ছে আমি দেখাইনি, দেখাই। ইমার্সড এরিয়া ক্যালকুলেশন।
স্যার ইমার্সড এরিয়া ক্যালকুলেশন দেখাইছিলেন। দেখেছিলাম, দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ডাটা কি দিয়েছিলাম? না স্যার, ডাটা দেওয়া হয়নি। ডাটা, আচ্ছা ডাটাটা তাহলে দিয়ে দেই। সো আমি ধরে নেই এটা 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 তোমরা সময় ডাটা নিয়ে নাও। এল এল হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। উইথ হচ্ছে 2.15 সেন্টিমিটার। সবার জন্য এটা কমন ডাটা নিয়ে নাও। আর টি হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে এরিয়া, ইমার্সড এরিয়া বের করে ফেলো, আমার আগে করে ফেলো, যেহেতু দেখানো হয়েছে। তো কত হবে, কত সেন্টিমিটার স্কয়ার হচ্ছে আমাকে বলো। যে আগে পারো আগে করে ফেলো, পরে আমাকে বলো। যাদের মন নেই তারা আমার ক্যালকুলেশন দেখো, দেখে বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করো। এটা ডব্লিউ এল টু এল ডব্লিউ টি প্লাস না টু টি প্লাস ডব্লিউ টু টি টু 2.15 3 2 এল ইন্টু টি হওয়ার কথা না, এটা এখানে ভুল আছে, এল ইনটু সি, এল ইন্টু টি। এল ইনটু 2 3 ইনটু 0.1 2.15 10 13.715। 13.715 সেন্টিমিটার। আমার কাছে যে রিপোর্টটা আছে এটা গ্রুপ 5 এর রিপোর্ট, সেই অনুযায়ী 5 এর গ্রুপ 5। এটা কিন্তু তোমাদের সবার জন্য সত্য, কিন্তু গ্রুপ 5 এর সঙ্গে মিল হবে। এরপরে করতে হবে কি, এটা এরিয়া মেজার করার পরে পুরো স্যাম্পলটার আমরা ওয়েট নেব, এই পুরো ক্যাথোডটার ওয়েট নেব, weight of cathode before deposition. So weight of cathode before deposition, এটা হচ্ছে 2.310 গ্রাম। desired current density গ্রুপ 5 এর জন্য, আমার স্ট্যাটাস হচ্ছে গ্রুপ 5 এর কারেন্ট ডেন্সিটি, সিডি মানে কারেন্ট ডেন্সিটি সমান হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। সুতরাং কারেন্ট required প্রতি সেন্টিমিটার স্কয়ারের জন্য উপরে 40 পড়বে, আমার হচ্ছে 13.715 এত সেন্টিমিটার স্কয়ার আছে। এটা সমান হয় 548.6। আমার এখানে আছে 0.55 অ্যাম্পিয়ার অ্যাপ্রক্সিমেটলি মনে হয়। ঠিক আছে, এটা অ্যাম্পিয়ার। জি স্যার, ঠিক আছে, এটাই। weight of cathode before deposition এর পরের লাইনটা এখানে লিখি, weight of cathode after deposition। তাহলে আমি কি করব,
এখানে এখানে আই এর মান কত করব? আই এর মান করব 0.55 অ্যাম্পিয়ার। এই আই এর মানে এটা দিলে এটার উপরে এই এরিয়ার উপরে কারেন্ট ডেন্সিটি হয়ে যাবে কত? 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা রেখে দেওয়ার পরে এই ক্যাথোডটা তুলে আনবো। ক্যাথোডটা তুলে এনে পানি দিয়ে ওয়াশ করবো, কারণ এখানে ইলেকট্রোলাইট গায়ে লেগে থাকবে। পানি দিয়ে ওয়াশ করার পর ড্রাই করবো। ইউনিটটা মিলি অ্যাম্পিয়ার হবে না? হ্যাঁ, কোনটা? কারেন্ট, জি স্যার। না, মিলি অ্যাম্পিয়ার না, অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ারে কত হয়? 548.6। 548, হ্যাঁ। মিলি অ্যাম্পিয়ারে মানে 40কে এটা দিয়ে গুণ করলে সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার হয়। সেটা হয় 548 দশমিক কত হয়? 6 নাকি? 6 স্যার। 6, হ্যাঁ, এত মিলি অ্যাম্পিয়ার। তারপরে অ্যাম্পিয়ারে 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 0.5486 অ্যাম্পিয়ার। This equivalent to 0.55 অ্যাম্পিয়ার। এটা অ্যাম্পিয়ার। তারপরে ডিপোজিশন 1 ঘন্টা ধরে ডিপোজিশন করার পরে ক্যাথোড তুলে আনবো, তুলে এনে পানি দিয়ে ওয়াশ করবো, ড্রাই করবো, আবার ওয়েট করবো। সো ওয়েট অফ ক্যাথোড আফটার ডিপোজিশন সেটা কি হবে? বিফোর ডিপোজিশন এত, আফটার ডিপোজিশন এর থেকে বেশি হবে? বেশি হবে, আফটার ডিপোজিশন বেশি। হ্যাঁ, সেটা হচ্ছে 2.955 গ্রাম। এটাকে W1 বলা হয়েছে, এটাকে W2 বলা হয়েছে। তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে জিঙ্ক ডিপোজিশন তাহলে কি হলো? W2 মাইনাস W1। amount of zinc deposition সমান W2 মাইনাস W1 সমান হচ্ছে 2.955 মাইনাস 2.310 সমান 0.645 গ্রাম। এফিসিয়েন্সি মানে হচ্ছে W practical divided by W theoretical multiplied by 100. So এটা হচ্ছে W practical, amount of zinc deposition আমরা যেটা পেয়েছি সেটা। So W practical by actual, check this one. W theoretical weight of zinc to be deposited W theoretical সমান কি? ফর্মুলাটা হচ্ছে MIT by NF, Faraday's law, MIT by NF। M হচ্ছে জিঙ্কের অ্যাটমিক ওয়েট 65.37। এই শুরুতে দেওয়া আছে অ্যাম্পিয়ার আই 0.55, ক্যালকুলেশন করে আমরা বের করে এনেছি। টি হচ্ছে 1 ঘন্টা, সেকেন্ডে আনতে হবে। 1 ঘন্টাকে সেকেন্ডে আনলে 3600 সেকেন্ড। এন হচ্ছে জিঙ্ক হচ্ছে 2, এফ হচ্ছে ফ্যারাডে 96500। এটা হচ্ছে 0.671 গ্রাম। So current efficiency
কারেন্ট এফিসিয়েন্সি সমান W actual W theoretical multiplied by 100. W actual পেয়েছি আমরা 0.645, W theoretical হচ্ছে 0.671, 0.671 multiplied by 100 সমান হচ্ছে 96.125%. প্রতিটা গ্রুপের সাথে কারেন্ট এফিসিয়েন্সি আছে, প্রতিটা গ্রুপ কারেন্ট এফিসিয়েন্সি এইভাবে বের করবেন। প্রতিটা গ্রুপের W অ্যাকচুয়াল ডিফারেন্ট হবে, প্রতিটা গ্রুপের এটা ডিফারেন্ট হবে। আর কি হবে, থিওরিটিক্যালে 4, 5 আর 6 এর একই হবে, এবং সেটা এইটাই হবে 4, 5 আর 6, কারণ 40 এর জন্য তার কারেন্ট 4, 5 আর 6 এটা। গ্রুপ 2 এরও এটাই হবে থিওরিটিক্যাল। 1 আর 3 আলাদা হবে, কারণ 1 আর 3 এই কারেন্টের মানটা কম বেশি হবে। এটা একই থাকবে, এটা একই থাকবে, সবই একই থাকবে, শুধু এই আই এর মানটা 1 আর 3 এর জন্য ভিন্ন ভিন্ন হবে। 1 এর জন্য আই এর মান আরো কম আসবে, আর 3 এর জন্য আরো বেশি আসবে। আর 2, 4, 5, 6 এই তিনটা গ্রুপের ইয়ে হবে এইটা, কারেন্ট হবে এইটা। আর ওই 2, 4, 5, 4টা গ্রুপের কারেন্ট হবে এটা। সো 4টে গ্রুপের W থিওরিটিক্যাল সেম হবে। বোঝা গেছে? জি স্যার। আর এটা আমি কারেন্ট ডেন্সিটি আমি তো এটা বলে দেবো না, আমি কারেন্ট ডেন্সিটি বলে দেবো। আমি ওই টেবিলটা ফিল আপ করে দেবো। কোন টেবিলটা? যে দেখায় এই টেবিলটা। এই টেবিলটা ডান সাইডে তোমাদের যেটা থাকবে, আরো 2টা ঘর করতে হবে, এখানে আরো 2টা ঘর করতে হবে, আর 2টা কলাম করতে হবে। তোমার ইফেক্ট অফ এইগুলো অন কি কারেন্ট ডেন্সিটি। সো একটা ঘর হবে কারেন্ট ডেন্সিটি, না কারেন্ট এফিসিয়েন্সি, কারেন্ট এফিসিয়েন্সি। আরেকটা হচ্ছে মরফোলজি। এখন গ্রুপ 1 এর, গ্রুপ 2 এর, গ্রুপ 3 এর, গ্রুপ 4 এর, 5, 6 এর এই ঘরগুলো আমি ফিল আপ করবো। এই ঘরগুলো ফিল আপ করবো। আর কি বলেছি যে সবারই ক্যাথোডের এরিয়া আমি যে ক্যালকুলেশনটা দেখলাম সেইটাই থাকবে। এই অনুযায়ী বাকি ডাটাগুলো নিজেরা ঠিক করে নিবে, যাতে করে আমি কারেন্ট এফিসিয়েন্সি ফিল আপ করে দেবো, এই কারেন্ট এফিসিয়েন্সি আসে। আর মরফোলজি তো দেখে বলা, দেখে সেটাও আমি ফিল আপ করে দেবো। কোনটা তোমরা শুধু ডিসকাশনটা লিখবা, কেন এখানে কেন এরকম হলো, ওখানে কেন এরকম হলো, ওখানে কেন এরকম হলো, এটা তোমরা এই ডিসকাশন নিজের আইডিয়া থেকে, নিজের নলেজ থেকে বেসিস করে ধরে নিয়ে তোমরা এই ডিসকাশন। তাহলে আমি এখন এইটা ফিল আপ করবো। মরফোলজি এখানে কারেন্ট ডেন্সিটি একটা ফিগার আছে, সেটা আমি বলে যাই, এখানে লিখে যাই। কারেন্ট ডেন্সিটি গ্রুপ 1 এর জন্য হচ্ছে 87.1, 87.1। গ্রুপ 2 এর জন্য হচ্ছে যাদের 40 কারেন্ট ডেন্সিটি, কারেন্ট এফিসিয়েন্সি হচ্ছে 82.82।
0.69, গ্রুপ 3 এর জন্য 98.86, গ্রুপ 4 এর জন্য এদেরকে খুবই কম এসেছিল, কোনো একটা ব্যাচের আমি ডাটা দিচ্ছি, এদের এসেছিল মাত্র 35%। গ্রুপ 5 এর এসেছিল আবার 96.13%। গ্রুপ 6 এর এসেছিল 96.13। আমরা আজকে যেটা একটু আগে ক্যালকুলেশন বের করলাম সেটাই তো, তাই না? 1 to 5 দিছে না এটা আমাদের। 1, আচ্ছা 1 3 একই কথা, হ্যাঁ 2 ডিজিট আছে। আর গ্রুপ 6 এর আসছে 95.13%। এটা আনার জন্য তুমি ক্যাথোড এরিয়া সবারই সমান, বাকি ক্যালকুলেশন হচ্ছে ওয়েট, ইনিশিয়াল ওয়েট, ফাইনাল ওয়েট, এইগুলো চেঞ্জ করে করে যাতে এইটা চলে আসে। আর মরফোলজি কেমন হবে, মরফোলজি এইখানে লেখা সম্ভব না, আমি এখানে লিখছি, নিচে লিখছি। মরফোলজি গ্রুপ 1, তার মরফোলজি কেমন হবে? তার মরফোলজি হচ্ছে, বলা হচ্ছে তার ডিপোজিশনটা ইউনিফর্ম, সব দিকে সমান হয়েছে, ইউনিফর্ম ডিপোজিশন। নো পরোসিটি, কোনো পরোসিটি দেখা যায়নি। স্মুথ সারফেস, good addition, মরফোলজিতে নেগেটিভ কিছু লেখা আছে না, অল পজিটিভ লেখা আছে। এই শেষ, মরফোলজি এই শেষ গ্রুপ 1 এ পজিটিভিটি লাগছে। সব পজিটিভ লেখা আছে। এখন এটা তোমাকে ডিসকাশনে ব্যাখ্যা লিখতে হবে, কেন সব পজিটিভ, সবকিছু সুন্দর কেন? তোমার আইডিয়া কি বলে? যে কেউ বলো দেখি, অনুমান করো, ভুল হয় হোক। ইউনিফর্মিটিতে কিরকম পাচ্ছি সেটা যদি আমরা বের করতে পারি তাহলে অন্যগুলা মানে কোন একটা মরফোলজি যদি মিসিং থাকে তাহলে ওটার সাথে তুলনা করা যাবে যে মানে কিরকম হবে, কম বা বেশি। মানে আইডিয়াল একটা বের করার জন্য হচ্ছে সব একরকম, মানে সব ভালো পজিটিভ জিনিসগুলো ধরা হয়েছে। ধরা হয়নি, এটা ওই গ্রুপ 1 তারা এটা পেয়েছে, প্র্যাকটিক্যালি এটা পেয়েছে। আচ্ছা আমি অন্যটা লিখি, তারপরে বোঝা যাবে। গ্রুপ 2 এখানে রেজাল্ট যেটা পেয়েছে তারা কাজ করে, তোমরা আজকে কাজ করলে কোনো নিজেরা কোনো ভুল না করলে এরকমই পেত। গ্রুপ 2 ইউনিফর্ম ডিপোজিশন, ঠিক আছে, ওটা মিলে গেছে গ্রুপ 1 এর সাথে। এখানে দেখো বলছে হাই পরোসিটি, এটা নেগেটিভ কথা। রিলেটিভলি স্মুথ, তার মানে এখানে যদি রিলেটিভলি স্মুথ বলি, এটা আগের থেকে কি স্মুথনেস আগেরটার সাথে কম্পেয়ার করলে কোনটা বেশি? কমে গেছে, হ্যাঁ রিলেটিভলি স্মুথ। ডিপোজিশন কম হওয়ার কারণে কি রকম হইছে? পোরোসিটি কম হইছে। গুড অ্যাডিশন ভালো আছে, গুড অ্যাডিশন। গ্রুপ 3 টাও এখানে লিখি, গ্রুপ 3
3 হচ্ছে নন ইউনিফর্ম। প্রথম দুটো ইউনিফর্ম, এবার বলছি নন ইউনিফর্ম। ডিপোজিশন লিখে নেওয়া, সবাই লিখে নিও, সবার রিপোর্টের ভিতরে এই পুরো ডাটা থাকবে। ডিপোজিশন, নন ইউনিফর্ম ডিপোজিশন, ডিপোজিশনের টেইলিং প্রেজেন্ট। এবার আবার নতুন একটা টার্ম আসলো, বোঝাচ্ছি পরে। টেইলিং প্রেজেন্ট সাইডে লিখছি। porosity appears, rough surface, আবার অনেক বেশি নেগেটিভ কথা চলে আসছে। rough surface, food addition তিনটাই আছে। তিনটা থেকে কিছু কম্পারিজন করা যায়, কম্পারিজন থেকে কিছু ব্যাখ্যা দেওয়া যায়। প্রথমটাতে কোনো নেগেটিভ কথা নেই, 2 নম্বর আর 3 নম্বরে নেগেটিভ কথাবার্তা আছে কেন? এবং 3 নম্বরে আবার একটা বলছে টেইলিং প্রেজেন্ট। টেইলিং প্রেজেন্ট মানে টেইলিং হচ্ছে এরকম যে এই যে আমার ক্যাথোডটা আমি 2 ডাইমেনশনাল লেখা আছে। এখানে ছিল যে এখানে কোটিং হচ্ছে, কোটিং এর থিকনেস হচ্ছে এই জায়গায় এসে এরকম হয়ে গেছে, যেটা ঘড়ির লেজের মতো হয়ে গেছে। এটাও ডিপোজিশন। এই হচ্ছে কোটিং ডিপোজিশন, জিঙ্ক ডিপোজিশন। টেইল হচ্ছে ঘড়ির লেজের মতো হয়ে গেছে। এখানে একটু ধাক্কা দিলে ভেঙে আনা যাবে এখানে। এরকম ডিপোজিশন টেইল হয়েছে। এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি ইফেক্ট। দেখো, যখন কম কারেন্ট ডেনসিটি দেওয়া হয় তখন ক্যাথোডের গায়ে কি অ্যাটম বাই অ্যাটম এসে জমা হয়। ক্যাথোডের গায়ে অ্যাটম বাই অ্যাটম এসে জমা হয়। জিঙ্কের একটা অ্যাটম জমা হবে, এই একটা জিঙ্কের অ্যাটম জমা হবে, পাশে আরেকটা অ্যাটম বাই অ্যাটম এসে জমা হচ্ছে, এরকম ভাবে জমা হচ্ছে। জিঙ্কের তো একটা ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার আছে, বিসিসিও এফসিসিও এরকম একটা স্ট্রাকচার আছে। যখন 100 কারেন্ট ডেনসিটি দেওয়া হচ্ছে তখন একটা অ্যাটম এসে এর গায়ে, এবং বিসিসি স্ট্রাকচার যদি হয় 20 কারেন্ট ডেনসিটি তখন স্লোলি আসছে এবং স্লোলি সে জমা হচ্ছে। একটা অ্যাটম আসার পরের যে ফ্লোটা লেয়ার বাই আসছে, ওই একটা অ্যাটম জমা হচ্ছে তখন আরেকটা অ্যাটম এখানে চলে আসছে, আরেকটা অ্যাটম এই জায়গায় আছে, আরেকটা অ্যাটম এই জায়গায় আসছে। 20 কারেন্ট ডেনসিটি এরকমটা। তো এই অ্যাটমটা এর গায়ে আসার আগের অ্যাটমটা ঠিক যদি বিসিসি হয়ে থাকে, যেখানে জমা হওয়ার কথা সেখানে জমা হওয়ার জন্য যথেষ্ট সময় পাচ্ছে। কিন্তু যখন 40 কারেন্ট ডেনসিটি দেওয়া হচ্ছে, কারেন্ট বেশি দেওয়া হচ্ছে, তার মানে কি কারেন্ট বেশি দেওয়ার মাধ্যমে আমি অ্যাটমকে দ্রুত ওর গায়ে থ্রো করছি। তখন একটা অ্যাটম যখন জমা হচ্ছে আরেকটা অ্যাটম এখানে চলে আসছে, আরেকটা অ্যাটম এখানে। অ্যাটম টু অ্যাটম ডিস্টেন্স গুলো কম, এরকম। ওই আগের অ্যাটমটা যেটা জমা হচ্ছে সেটা তার নিজের পছন্দ মতো জায়গায় জমা হওয়ার আগেই আরেকটা অ্যাটম চলে আসছে। অ্যাটম গুলো নিজের পছন্দ মতো হয় জায়গায় জমা হতে পারছে অথবা পারছে না, এরকম একটা কিছু। প্রথমটাতে ডেফিনেটলি পছন্দ মতো জায়গায় জমা হতে পারছিল, আর দ্বিতীয়টাতে একটা ট্রানজিশন। তৃতীয়টা হলো কি যে একদম গায়ে একটা গেছে আর তার গায়ে আরেকটা, এটাতে ডেফিনেটলি তার পছন্দ মতো জায়গায় জমা হতে পারছে না। পছন্দ মতো জায়গায় যাওয়ার আগে ওর উপরে আরেকটা অ্যাটম এসে বসে যাচ্ছে। এইটাতে হচ্ছে কি তোমার যেখানে জমা হওয়ার কথা সেখানে জমা হতে পারছে না। এটা একটা স্ট্রেসড অবস্থা, আর এটা একদম রিলিভ অবস্থা, আর এটা হচ্ছে ইন বিটুইন অবস্থা। যে কারণে এই স্ট্রেসড অবস্থায় এটাতে সব থেকে খারাপ কোয়ালিটি আসবে হচ্ছে 3 নম্বর কি হচ্ছে সারফেস রাফ হয়ে গেছে, পোরোসিটি আছে, সারফেস রাফ হয়ে গেছে, নন ইউনিফর্ম ডিপোজিশন হয়ে গেছে, এবং কারেন্ট ডেনসিটি জিওমেট্রির উপর ডিপেন্ড করে। আমি যে কারেন্টটা দিচ্ছি
একটা কারেন্ট, আমার যদি অবজেক্টটা যদি এরকম পারফেক্টলি রাউন্ড হয় তাহলে হবে কি এই রাউন্ড সারফেসের উপরে ইউনিফর্মলি ডিপোজিশন হবে, ইউনিফর্মলি ডিপোজিশন হবে, সব জায়গায় ইউনিফর্ম। কিন্তু আমার সারফেস এরিয়া যদি এরকম রেক্ট্যাঙ্গুলার হয়, যেখানে শার্প এস থাকে সেই জায়গায় কারেন্ট ডেনসিটি বেশি। এই জায়গাটায় এ যাচ্ছে, এই জায়গার কারেন্ট ডেনসিটি এরকম বেশি হওয়ার কারণে এই জায়গার ডিপোজিশনটা এরকম হবে, এরকম। এখানে এ যাচ্ছে, এখানে বেশি হবে, এখানে বেশি হবে। দেখো এই কর্নারটা কি, এই কর্নারটায় দুই দিকে ডবল এজ ইফেক্ট, এই দিককার এজ ইফেক্ট আর এই দিককার এজ ইফেক্ট। সেই জন্য এই জায়গাটা হয়ে যাবে কি আরো বেশি থিকনেস হবে, কারেন্ট ডেনসিটি বেশি হবে, কারেন্ট ডেনসিটি বেশি হওয়া মানে ডিপোজিশন বেশি হবে। সো এই জায়গাটা ডিপোজিশন বেশি হবে। আবার আমি যদি এই জায়গাটায় কোনো এজ নেই, আমি যদি এই মাঝখানেরটা দেখি, মাঝখানের থিকনেস আমি দেখাতে পারছি না, আমি দেখবো যে এই এজে অনেক বেশি জিঙ্ক জমে আছে এই এজে। ভাইরাস এমন হতে পারে এই জায়গায় হয়তো জিঙ্ক জমা হয়নি, অথবা এই জায়গায় জিঙ্কের থিকনেসটা অনেক কম, সে কারণে এটা এজ না। এটা এই জন্য হয় যে আমি যে 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার কারেন্ট ডেনসিটি দিচ্ছি, ওইটা ইউনিফর্মলি এখানে সব জায়গায় 40 মিলি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার হিসেবে, যেহেতু জিওমেট্রি সব জায়গায় সমান একই রকম। আর এর জিওমেট্রি সমান না হওয়ার কারণে যেখানে এস থাকে সেখানে কারেন্ট ডেনসিটি বেশি হয়। ফর এক্সাম্পল এখানে হয়ে যাবে 50, আমি দিচ্ছি 40, সেখানে হবে 50, এখানে হবে 30, আর এখানে হবে 55, কারণ এখানে এজ ইফেক্টটা বেশি 55। সো অ্যাভারেজে এটার উপরে অ্যাভারেজ কারেন্ট ডেনসিটি 40 থাকে। যে বেড়ে যাবে এইটার এজ ইফেক্টের কারণে এখানে 50, এখানে কম এজ ইফেক্ট না, এখানে 30, আর এখানে ডবল এজ ইফেক্ট, এই জন্য এখানে 55। তো সেই জন্য এখানে হয়ে যাবে কি এরকম লম্বা হবে, একটা লেজের মতো হতে যাচ্ছে। এখানে মোটা হয়েছে, এখানে মোটেও হয়নি, অথবা অল্প হয়েছে। তা যখন এই কারেন্ট ডেনসিটিটা অনেক বেশি হয়ে যায়, 40 যখন দিচ্ছি তখন এই ডিফারেন্সটা কম, 30 থেকে 50, 50 থেকে 55। যখন 100 দেবো তখন হয়ে যাবে কি এইটা 25 হবে, এইটা 55 হবে, আর এই 55টা 60 হবে। তারপরে ডিফারেন্সটা বেশি হওয়ার কারণে তখন দেখা যাবে যে এই জায়গাটায় ওই শুধু একটু মোটা হয়নি, একদম লেজ হয়ে গেছে, গভীর লেজ হয়ে গেছে। টেইলিং প্রেজেন্ট, টেইলিং প্রেজেন্ট। তো 1 নম্বরেরটা ধীরে ধীরে যেমন হচ্ছে, এই জন্য সব ভালো প্যারামিটার গুলো আমরা পেয়েছি। 3 নম্বরেরটা খুব দ্রুত জমা হচ্ছে, এই জন্য সবগুলো যদি মিলে আমি একসঙ্গে কোয়ালিটি বলি, এই তিনটার ভিতরে পোস্ট কোয়ালিটি হচ্ছে এই 3 নম্বরে। আর 2 নম্বরটা অ্যাভারেজ কোয়ালিটি বললে মডারেট কোয়ালিটি হচ্ছে 2 নম্বরটা। এখন 1 নম্বরে কি কোনো ক্ষতি নাই? 1 নম্বরে ক্ষতি আছে, বলতে পারো 1 নম্বরে তাহলে লসটা কি? 1 নম্বরে কোয়ালিটি ভালো হয়েছে, তাহলে কি আমরা সবাই সবসময় কম কারেন্ট ডেনসিটিতে যাবো? কোয়ালিটি ভালো, হ্যাঁ, রাইট রাইট রাইট। টাইম রিকোয়ারমেন্ট, ইন্ডাস্ট্রিতে টাইম হচ্ছে মানি, সো এখানে টাইম অনেক বেশি লাগবে, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। কোয়ালিটি পেতে যে আমার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে 1 নম্বরে। সো তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, প্রোডাক্টিভিটি ফল করে যাচ্ছে। 1 নম্বরে খারাপ হচ্ছে এটা, আর 2 আর 3 হচ্ছে তার কোয়ালিটি ফল করছে কিন্তু প্রোডাক্টিভিটি বেশি হচ্ছে। সো এইগুলো এক্সপ্লেন করতে হবে তোমাকে 1, 2, 3। 4-এ দেখি কি আছে আমাদের। 4 এখানে জায়গা নেই, আমি একদম শেষে চলে যাই। গ্রুপ 4-এর মরফোলজি, গ্রুপ 4, সেখানে বলা হচ্ছে বেসিক ইলেকট্রোলাইটের সাথে সেখানে কি দেওয়া আছে, সেখানে ইম্পিউরিটি আছে, নন ইউনিফর্ম ডিপোজিশন। নন ইউনিফর্ম ডিপোজিশন, ব্রিটেল ডিপোজিশন, এটা হচ্ছে ইম্পিউরিটির ইফেক্ট, এটা ব্রিটেল হয়ে গেছে, মানে একটু
টকাটুকি দিলে ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। Brittle deposition contains porosity tailing present, যদিও কারেন্ট ডেন্সিটি 40 তবুও ওই ইম্পিউরিটির ইফেক্টের কারণে টেইলিং প্রেজেন্ট। লো অ্যাডহেসিভ, লো অ্যাডিশন, শক্ত করে আঙুল দিয়ে ঘষা দিলে উঠে যাচ্ছে, অ্যাডিশন কম। গ্রুপ 5 contains porosity uniform deposition good adhesion এইটুকু লেখা আছে। এখানে মোটামুটি ভালো। জেলাটিনের ইফেক্ট, জেলাটিন না কিসের ইফেক্ট? এটা কপারের ইফেক্ট, কপারের ইফেক্ট। হ্যাঁ, কপারের কপার কি তাহলে স্যার এডিপি না, অ্যাডিটিভ জেলাটিন। ওই যে ওখানে লেখা আছে, অবজেক্টিভে লেখা আছে না, কি স্যার ওটা পর লেখা আছে মানে বলছি কারণ মানে ইম্পিউরিটি হলো স্যার কি ইম্পিউরিটি সব মানে ইম্পিউরিটি ওইটাকে বলা হয় যেটা আমরা ইচ্ছা করে দেইনি, যেটা ইচ্ছা করে দেইনি সেটা আবার অনেক সময় ভালো হয়ে যেতে পারে। মানে ম্যান্ডেটরি হিসেবে ওখানে যেটা আছে সেটা একটা ভালো জিনিস আছে, পাওয়া যায় না এরকম, পাওয়া যায় সেরকম। কপারেটিভ একটা ভালো, অ্যাডিটিভ ওইটা যেটা আমরা ইচ্ছা করে দিয়েছি। কপার ইম্পিউরিটি হিসেবে আছে, তাই মানে ইম্পিউরিটি হিসেবে একটা ভালো জিনিস আছে সেটাই। আর গ্রুপ 6 uniform deposition no porosity smooth surface good adhesion এটাই আমরা জিলেটিনটা আমরা ইচ্ছা করে দিয়েছিলাম। ক্লপটেন কোয়ালিটি ডিপোজিশন সবগুলো কোয়ালিটি ডিপোজিশন পাওয়া যাচ্ছে। তবে এখানে প্রোডাক্টিভিটিও রিজনেবল, কারণ 40 মিলিঅ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, আর কোয়ালিটিও অ্যাকসেপ্টেবল, আর প্রোডাক্টিভিটিও রিজনেবল। সো এটার ব্যাখ্যাই হবে যে আমরা ভালো কোয়ালিটি পাওয়ার জন্য জিলেটিন দিয়েছি এবং কোয়ালিটি ভালো পেয়েছি। কারেন্ট এফিসিয়েন্সি 95.13 quite good enough, এবং দেখো গ্রুপ 4 এ অ্যান্টিমনি দেওয়া আছে। অ্যান্টিমনি কারেন্ট ডেন্সিটি 35%, বলি মরফোলজিও খারাপ এবং তোমার কারেন্ট এফিসিয়েন্সি ড্রাস্টিক্যালি ফল করেছে। গ্রুপ 5 তাহলে অ্যান্টিমনির ইফেক্টটা খুবই খারাপ বলতে। কপারের ইফেক্টটা নট ব্যাড, ভালো। কপারের ইফেক্টটা ভালো, যদি ইম্পিউরিটি হিসেবে আমরা কপারকে পেয়েছি, বাট কোয়ালিটিও ভালো। কারেন্ট এফিসিয়েন্সি 96.13, কোয়াইট গুড আমি বলবো। তাহলে বোঝা গেছে তো ওই টেবিলটা তাহলে সবাইকে ফিল আপ করতে হবে, কারেন্ট এফিসিয়েন্সিটা সবাইকে বের করতে হবে, এবং ওই টেবিলটা অনেক লম্বা হয়ে যাবে। আমি ওখানে জায়গা ওই ওর টেবিলটা, হ্যাঁ এই টেবিলের এই ঘরগুলো অনেক বড় হয়ে যাবে, এখানে ফিল আপ করতে হবে। তুমি আলাদা জায়গায় ফিল আপ করবে, এখানে জায়গাটা তোমাদের এখানে ছোট দেখানো হয়েছে, তুমি যখন বানাবা তখন এটা অনেক বড় করতে হবে। একটা টেবিলে হয়তো দেখা যাবে 2 পেজ 3 পেজ হয়ে যাচ্ছে। এই টেবিলটাই 2-3 পেজ হয়ে যাচ্ছে।
তারপরে ডিসকাশনে এই যে কথাগুলো লিখতাম যে কারেন্ট ডেন্সিটি কেন ওই 35 ওটাতে এত কম কেন পেলে, তারপরে গ্রুপ 3-তে টেইলিংটা কেন আসলো যেটা বললাম, এগুলো গ্রুপ 6 এর কোয়ালিটিটা কেন ভালো পেলে, কেন অ্যাডিটিভটা দিয়েছি ভালো পেয়েছি। গ্রুপ 5 এরটা বলতে পারে, যদিও সেটা ইম্পিউরিটি, কিন্তু এটা ফরচুনেট যে আমরা ইম্পিউরিটি হিসেবে যেটা পেয়েছি সেটা আসলে ভালো। ইম্পিউরিটির ডেফিনিশন হচ্ছে যেটা আমরা দেই না, এমনিতেই চলে আসে, এমনিতে ওটা ভালো ছিল আসছে। এইগুলো লিখবা, লিখে রিপোর্ট জমা দিবা। স্যার ডেনসিটির সাথে তাহলে এফিসিয়েন্সির সম্পর্কটা কিরকম হয়? ডেন্সিটি মানে কারেন্ট ডেন্সিটি। মানে কারেন্ট ডেনসিটির সাথে কারেন্ট এফিসিয়েন্সির সম্পর্কটা কিরকম হবে? সেকেন্ড গ্রুপে ডাটা কমে গেছে, মানে এফিসিয়েন্সি কমে গেছে, ওই জন্য জিজ্ঞেস করছি। সেকেন্ড গ্রুপে কতটুকু কমেছে? কিছু এটা হিউম্যান এররের কারণে কমেছে। 87 থেকে 82 তে এসছে, তো তারপরে আবার যখন পরে আবার বেড়ে গেছে, বেড়ে গেছে, ওই জন্য জিজ্ঞেস করতেছি। 98 এ চলে গেছে। এগুলো হিউম্যান এরর। অলমোস্ট কাছাকাছি হওয়ার কথা। বা ওই পরে তোমার পার্ট 2 তে যদি দেখো কিছু লেখা আছে, এখানে লেখা থাকলে সেখান থেকে লিখে দেবো, আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর এই যে 87, 98 এটা আমি মনে করি হিউম্যান এরর। আর ওইটা যে 35 বেসিক ইলেকট্রোলাইট অ্যান্টিমনি এত খারাপ না, এটাও বড় একটা কোনো একটা ভুল হয়েছে ডেফিনেটলি। এটা কম হবে হয়তো, কিন্তু এত নিচে হবে না। যাও, আমাদের কিছু এক্সাক্ট ভ্যালু আমরা পাবো না, আমরা কিন্তু ট্রেন্ডটা আমরা বুঝতে পারবো। এই হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট, বোঝা গেছে? তার কোনো কোশ্চেন? ডিসকাশনের জন্য তোমাদের ওই বইটা দুটো ভাগে ভাগ আছে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1 এ টেবিল, তারপরে প্রসিডিউর, অবজেক্টিভ এগুলো দেখানো আছে। আর পার্ট 2 তে যে তোমার ডিসকাশনের জন্য লিটারেচার দেওয়া আছে, ওখান থেকে তোমরা পড়ে সেখান থেকে ডিসকাশন জানতে পারবে। এইখানে যে মরফোলজি পার্টটা আছে, এখানে তো আমরা চাই যে আপনি যেভাবে লিখেছেন ওভাবে লিখে দিব, তাই না? এইভাবে লিখে এই ঘরের ভিতরে হুবহু এই কথাগুলো লিখবো। জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে? সেই জন্য এই টেবিলটা আমি বললাম, এই টেবিলটা এখানে শুরু হলে 3 পেজ হয়তো চলে যাবে। এই লেন্থটুকু এতটুকু হবে না, এই লেন্থটুকু অনেক বড় হবে, যাতে করে এর ভিতরে এতটুকুর ভিতরে এই পুরো কথাটা এর ভিতরে ঢুকতে পারে। তার মানে এই যে 87.1 এর উপর অনেক খালি জায়গা থাকবে, নিচে অনেক খালি জায়গা থাকবে। বোঝা গেছে? জি স্যার, মানে জায়গা লাগবে, ওই 4টা জায়গা পয়েন্ট লাগবে লেখা এখানে, যাবে। হ্যাঁ, অনেক জায়গা লাগবে। এখন কোশ্চেন জিলেটিনের কারণে গ্রুপ 2 এর তুলনায় কোয়ালিটিটা আমরা যে বেটার পেলাম, এর কারণটা কি? মানে জিলেটিন কি ইলেকট্রোলাইটের মধ্যে ওই আয়ন গুলোর মোবিলিটি কমায় দেয়, এরকম কিছু? তুমি আবার ওই যে কারেন্ট ডেনসিটির সাথে রিলেট করছো? মানে না, 2 এর সাথে সেটা হতে পারে, আর হচ্ছে যে আয়নিক কন্ডাক্টিভিটি উপরে ইফেক্ট করতে পারে। বেসিক ইলেকট্রোলাইটে জিলেটিনটা নাই, এখানে বেসিক ইলেকট্রোলাইটের সাথে জিলেটিনটা আছে। জি স্যার। থাকার কারণে বেসিক ইলেকট্রোলাইটের আয়নিক কন্ডাক্টিভিটি এবং আরো কিছু কোয়ালিটিকে সে ইমপ্রুভ করে দিচ্ছে জিলেটিন, যে কারণেও এরকম হচ্ছে। ফর এক্সাম্পল, আমি বেসিক ইলেকট্রোলাইটে কি দিয়েছি? জিঙ্ক দিয়েছি, তাই না? জিঙ্ক না দিয়ে যদি আমি অন্য আরেকটা কিছু দিতাম, গোল্ড দিতাম, গোল্ডের ইলেকট্রন ডিপোজিশন কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো। জিঙ্ক তো অনেক বেশি অ্যানোডিক, সো অ্যানোডিক একটা জিনিসকে ডিপোজিশন করা কি হয়, ডিফিকাল্ট হয়ে যায় অ্যানোডিক একটা জিনিসকে। আর ক্যাথোডিক একটা জিনিসকে ডিপোজিশন করা অনেক সহজ হয়ে যায়। গোল্ডের ডিপোজিশন অনেক ভালো, প্লাটিনামের ডিপোজিশন অনেক ভালো। তা মানে এগুলো অ্যাজাম্পশন, তোমাকে আগে কনফার্ম হতে হবে। এমন হতে পারে যে জিলেটিন এই যখন দেওয়া হয় তখন বেসিক ইলেকট্রোলাইটের যে জিঙ্ক আছে, জিঙ্কের ইএমএফ সিরিজের যে পজিশন আছে সেই পজিশন থেকে তাকে একটা নোবেল ডিরেকশনে নিয়ে আসে। ফলে সে কি হয়, গোল্ডের কাছে যায় না, কিন্তু গোল্ডের যে কোয়ালিটি গুলো সেই কোয়ালিটি গুলো কিছুটা তার দিকে চলে আসতে চায়। ফলে মোর
এই জায়গায় আছে জিঙ্ক মোর অ্যানোডিক, আর এখানে যখন জিলেটিন দিচ্ছি মোর রিলেটিভলি ক্যাথোডিক। সো রিলেটিভলি যেহেতু ক্যাথোডিক, তার মরফোলজি বেটার হবে জি স্যার, বুঝতে পারছি। বিভিন্নভাবে। এটা মানে সাপোজ টু বি ডিসকাশনে, সাপোজ টু বি, এটা হতে পারে, ওটা হতে পারে, এইভাবে তো। আর যদি তুমি কনফার্ম কিছু লেখো, তাহলে সেটা রেফারেন্স দিতে হয় যে অমুক জায়গা থেকে এটা পাওয়া গেছে, অমুক এটা বলেছে। আর এগুলো পসিবল কেসেস লিখতে হয়। সেখানে যেটা তুমি অনুমান করবা সেটাকে তুমি একদম কনফার্ম করে লিখবে না, মেবি এটা হতে পারে, এটাই কারণটাই হতে পারে। বুঝা গেছে? জি স্যার, আর কনফার্ম হলে রেফারেন্স দিতে হবে, কে এটা কনফার্ম করেছে তার নাম বলতে হবে, সে পরীক্ষা করে দেখেছে এটা হয়। যেমন এটা আমি বললাম অ্যাজাম্পশন থেকে, যে হয়তো তার জিঙ্কের যে অবস্থান সেখান থেকে ইউএফ সিরিজে মোর পজিটিভ দিকে ক্যাথোডিক দিকে নিয়ে যায় জিলেটিনটা, মাইট বি, হ্যাপেন টু বি, এইভাবে লিখতে হবে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন দেখলে আমরা শেষ করে দেই। তো এইভাবে এই রিপোর্টটা লিখে তোমরা আগামী ক্লাস করবো 3:30, 3:30 আগে তোমরা জমা দিয়ে দিবা। আমি দিয়ে দেবো, তোমার ফোল্ডার দিয়ে দেবো, সেখানে তোমরা এটা আপলোড করে দেবো। আগামী ক্লাসে গ্রুপ এক্সপেরিমেন্ট 3B। ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে আমি শেষ করে দেই। এখন আমাদের আবার একটু কাজ বেড়ে গেল, স্টুডেন্টদের কাজ বেড়ে গেল, একটা রিপোর্ট বানাতে হবে এক সপ্তাহে। Roll number 1, Yes, sir. 2, Yes sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes sir. 10, 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 19, Yes, sir. 20, Yes sir. 21, Yes sir. 22, Yes, sir. 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Present, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, Yes, sir. 45, Yes, sir. 46, Yes sir. 47, Yes, sir. 48, Yes, sir. 40, 49, Yes, sir. 50, Yes sir. 16 series 7, Yes, sir. 12 series 19. Yes, sir. Very good, all present আজকে। ঠিক আছে, আমাদের আগামীকালকে আবার 10টায় ক্লাস আছে। Recording stopped.